আর বন্ধুরা, গত কয়েক মাস ধরে মহাকুম্ভে লক্ষ লক্ষ মানুষ আকৃষ্ট হয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে বড় মানব সমাবেশ হিসাবে গণ্য করা হয়। সরকারি তথ্য অনুযায়ী 50 কোটিরও বেশি নাগরিক মহাকুম্ভে অংশ নিয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষ যারা গঙ্গার পবিত্র জলে ডুব দিয়েছিলেন, তারা তাদের অটুট বিশ্বাস প্রদর্শন করেছিলেন। কিন্তু সরকার কি সবার বিশ্বাস নিয়ে খেলা করেছে? আমি মনে করি না যে এটা বলা প্রয়োজন। হিন্দু ধর্মে গঙ্গা নদী কতটা পূজ্য তা বুঝাতে গঙ্গোত্রী, ঋষিকেশ, হরিদ্বার, বারাণসী অসংখ্য হিন্দু তীর্থস্থান এই নদীর তীরে অবস্থিত। আর এলাহাবাদ, যার নাম এখন প্রয়াগরাজ, সেই স্থান যেখানে গঙ্গা ও যমুনা নদীর মিলন ঘটে। প্রতি 12 বছর পর মহাকুম্ভ মেলা এখানে অনুষ্ঠিত হয়। যে গঙ্গায় মানুষ স্নান করেছে, লক্ষ লক্ষ হিন্দু এটিকে তাদের মা হিসাবে গণ্য করেন। তাকে শ্রদ্ধায় বলেন গঙ্গা মাইয়া। কিন্তু এই গঙ্গা মাইয়ার জল সরকার এটিকে কতটা দূষিত করেছে এবং এই সত্যটি লুকাতে সরকার কতদূর পর্যন্ত গেছেন, এই সত্যটি চাপা দিতে, এই সত্যটি দমন করতে আপনি জানলে হতবাক হয়ে যাবেন। এটা শোনার পর আপনিও হয়তো বলবেন যে তারা লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস নিয়ে খেলা করেছে। সঙ্গমের নদীর জল স্নানের জন্য নিরাপদ নয়, পান করা তো দূরের কথা। আর আমি এটা বানাচ্ছি না, এটা না কোনো বিরোধী দলের অভিযোগ, না কোনো বিদেশি তহবিল প্রাপ্ত এনজিওর দাবি। এটা বলেছে সরকারের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, সংক্ষেপে CPCB বলা হয়। এটা সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা। নদীর জল পান করা বা তাতে স্নান করা কতটা নিরাপদ তা 2 বা 3 ভাবে মাপা হয়। এর একটি হলো BOD, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই সংখ্যাটি আমাদেরকে বলে কোন এরোবিক মাইক্রো অর্গানিজমের কতটা অক্সিজেন প্রয়োজন জলের জৈব পদার্থ ভাঙার জন্য। যদি BOD স্তর খুব বেশি হয়, এর মানে জলে জৈব পদার্থের পরিমাণ, যেমন প্রণালী, বর্জ্য, খাবারের আবর্জনা বা পচা উদ্ভিদ পদার্থ বেশি। এই জৈব পদার্থগুলো ভাঙার জন্য অক্সিজেনের প্রয়োজন। বেশি জৈব পদার্থ মানে বেশি অক্সিজেনের প্রয়োজন। আর জলে কম অক্সিজেনের মাত্রা সহজভাবে বলতে গেলে BODর মান যত কম, জল তত পরিষ্কার। আদর্শভাবে পানযোগ্য জলের জন্য BOD হওয়া উচিত প্রতি লিটারে 0 মিলিগ্রাম। কিন্তু CPCB বলেছে যদি তা প্রতি লিটারে 1 মিলিগ্রাম কম হয়, তাহলে জল পানযোগ্য বলে গণ্য হবে। স্নানের জন্য নিরাপদ হতে হলে BOD প্রতি লিটারে 3 মিলিগ্রামের নিচে থাকা উচিত। কিন্তু CPCB এর তথ্য দেখায় যে 13 জানুয়ারি 2025-এ যখন মহাকুম্ভ শুরু হয়, সঙ্গমে BOD স্তর ছিল প্রতি লিটারে 3.98 মিলিগ্রাম। এটা ইতিমধ্যে 3 মিলিগ্রামের বেশি ছিল। 16 জানুয়ারি সঙ্গমে BOD ছিল প্রতি লিটারে 5.09 মিলিগ্রাম, প্রায় সীমার দ্বিগুণ। 24 জানুয়ারি এটি ছিল 4.08 মিলিগ্রাম প্রতি লিটারে, আর 19 জানুয়ারি ছিল 5.29 মিলিগ্রাম প্রতি লিটারে। একইভাবে জাতীয় সবুজ ট্রাইব্যুনালে জমা দেওয়া তাদের প্রতিবেদনে CPCB জানিয়েছে যে মহাকুম্ভের সব পর্যবেক্ষণ স্থানে মলজনিত কলিফর্ম ব্যাকটেরিয়া সর্বাধিক সীমা ছাড়িয়ে গেছে। এটি জলের পরিষ্কারতা মাপার দ্বিতীয় উপায়। মলজনিত কলিফর্ম হলো এক ধরনের ব্যাকটেরিয়া যা মানুষ ও প্রাণীর মলে পাওয়া যায়। মল, যাকে ফিসিস বা পুপও বলা হয়। মানব মলে প্রচুর পরিমাণে মলজনিত কলিফর্ম ব্যাকটেরিয়া থাকে, তাই এটি জলের মান পরীক্ষার একটি ভালো সূচক। 2004 সালে নগর উন্নয়ন মন্ত্রকের একটি কমিটি জানিয়েছে যে মলজনিত কলিফর্মের কাঙ্ক্ষিত মাত্রা হলো প্রতি 100 মিলিলিটারে 500 MPN এবং সর্বাধিক মাত্রা হলো প্রতি 100 মিলিলিটারে 2500 MPN। MPN মানে মোস্ট প্রবাবল নাম্বার। এটি একটি মান পরিমাপের একক, প্রতি 100 মিলিলিটারের MPN। স্নানের জন্য জল নিরাপদ হতে হলে মলজনিত কলিফর্মের পরিমাণ প্রতি 100 মিলিলিটারে 2500 MPN এর বেশি হওয়া উচিত নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান আরো কঠোর। তারা বলে যে পানযোগ্য জলে প্রতি 100 মিলিলিটারে মলজনিত কলিফর্মে 0 MPN থাকা উচিত। কিন্তু আদর্শভাবে এই ব্যাকটেরিয়া জলে একদমই থাকা উচিত নয়। কিন্তু সবচেয়ে খারাপ অবস্থায় স্নানের জন্য নিরাপদ রাখতে আমরা 2500 সীমার উপর নির্ভর করব। আর মহাকুম্ভে মলজনিত কলিফর্মের পরিমাণ কত ছিল? চলুন CPCB এর ওয়েবসাইটটি দেখি। 20 জানুয়ারি সঙ্গমে এটি প্রতি 100 মিলিলিটারে 49,000 MPN পাওয়া গিয়েছিল। সঙ্গমের ঠিক আগে যমুনা নদীর জলে মলজনিত কলিফর্মের পরিমাণ ছিল প্রতি 100 মিলিলিটারে 33,000 MPN। 4 ফেব্রুয়ারি গঙ্গা নদীর সাশ্রী পুলে এটি ছিল 11,000 MPN, আর সঙ্গমে ছিল 7,900 MPN। এটি একটি সরকারি ওয়েবসাইট। যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন, ওই ওয়েবসাইটের লিঙ্ক নিচের
বর্ণনায় দেওয়া আছে। আপনি নিজে গিয়ে তথ্য পরীক্ষা করতে পারেন। এই তথ্য অনেকটাই পরিবর্তনশীল। এখানে মনে রাখুন যে মহাকুম্ভ চলাকালীন সরকার বিভিন্ন সময় মিষ্টি জল ছেড়েছেন দূষণ পাতলা করার জন্য। তারা গঙ্গা পরিষ্কার করেননি, অস্থায়ীভাবে দূষণকারীগুলো লুকানোর জন্য, তাকে পাতলা করার জন্য নদীতে পরিষ্কার জল ছেড়েছিল। এই প্রতিবেদনগুলো দেখুন, যে নর্দমাগুলো নদীতে মিশছে সেগুলোই মলজনিত কলিফর্মের উৎস। যেমন জনদয়াল ড্রেন, যেখানে মলজনিত কলিফর্মের মাত্রা ছিল প্রতি 100 মিলিলিটারে 9.2 মিলিয়ন এমপিএন। একইভাবে রাজাপুর ড্রেন ও সেলেরি ড্রেনে মাত্রা ছিল 3.4 মিলিয়নেরও বেশি এমপিএন। সিপিসিবি সরাসরি বলেছিল যে যেসব জায়গায় তারা জলের পরীক্ষা করেছে সেসব জায়গায় নদী স্নানের উপযোগী নয়। আরেকটি সরকারি সংস্থা এখানে যুক্ত ছিল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এনজিটি, যা সংসদের একটি আইনে গঠিত একটি সংস্থা এবং পরিবেশগত বিরোধ সম্পর্কিত বিষয়ে শুনানি ও সমাধান করার ক্ষমতাও দেওয়া হয়েছে। এনজিটি উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে জিজ্ঞেস করেছিল জল কি নিরাপদ কিনা। ইউপিপিসিবি জবাব দেয় যে একটি ব্রিজ ছাড়া গঙ্গা ও যমুনা নদীর জল স্নানের উপযোগী। যখন এনজিটি প্রমাণ চায়, তারা পুরানো জল নমুনার উপর একটি প্রতিবেদন জমা দেয়। এই নমুনাগুলো 12 জানুয়ারি নেওয়া হয়েছিল, মহাকুম্ভ শুরু হওয়ার আগেই। উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের 250 পাতার রিপোর্টে মলজনিত কলিফর্ম সম্পর্কে কোনো তথ্যই ছিল না। 20 ফেব্রুয়ারি এনজিটি এই বিষয়ে ইউপি দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে সমালোচনা করে তাদের বলে, যদি নতুন তথ্য না থাকে তাহলে ট্রাইব্যুনালের সময় নষ্ট করবেন না। তাদের জিজ্ঞেস করে কেন এত দীর্ঘ নথি জমা দিয়েছে। এতে ইউপি দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বলে যে তাদের কাছে সাম্প্রতিক জল নমুনা আছে এবং তারা শীঘ্রই তার উপর একটি প্রতিবেদন জমা দেবে। তাহলে প্রশ্ন উঠে, প্রথমেই তারা প্রাসঙ্গিক রিপোর্ট জমা দিল কেন? কোন ভিত্তিতে তারা বলল যে গঙ্গার জল স্নানের উপযুক্ত? বন্ধুরা, উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের উপর অবৈজ্ঞানিক পদ্ধতিতে গঙ্গার জলের মান পরীক্ষা করে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগও উঠেছে। যে জায়গা থেকে তারা স্যাম্পল নিয়েছিলেন তাদের পরেই আইআইটি বেনারসি ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে স্যাম্পল নিয়েছিল, কিন্তু ফলাফল সম্পূর্ণ আলাদা ছিল। 2022 সালে এলাহাবাদ হাইকোর্ট তাদের এই বিষয়ে প্রশ্ন করেছিল। আপনাকে বুঝতে হবে যে এটা কোনো মজা নয়। এমন দূষিত জলে স্নান করা চামড়ার রোগ, পরিপাকতন্ত্রের সংক্রমণ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে যদি জলে মলজনিত কলিফর্মের মাত্রা বেশি থাকে, তাহলে কলেরা, টাইফয়েড এবং হেপাটাইটিসের মতো রোগ হতে পারে। 2022 সালের সিপিসিবি রিপোর্ট অনুযায়ী ভারতের সব জলবাহিত রোগের মধ্যে প্রায় 70% রোগের কারণ হলো নদীগুলোর জল দূষণ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এইরকম ভিডিও আরো দেখতে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।